ব্যাংকিং সিএসপি নেওয়ার জন্য প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো আপনাকে আইআইবিএফ এক্সাম পাস করতে হবে। আর এই আইআইবিএফ এক্সাম পাস করার জন্য আপনার প্রস্তুতিটিও হতে হবে সেই রকম গুণমানের। আমাদের উদ্যোগী বার্তা চ্যানেলের পক্ষ থেকে আগেই বেশ কয়েকটি পর্ব প্রকাশ করা হয়েছে। আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর এখন সেই আইআইবিএফ এক্সামেরই ডিটেল স্টাডি নিয়ে পরবর্তী কিছু অধ্যায় আবার শুরু করা হলো। তবে বলে রাখি, ডিটেল স্টাডি শুরু করার জন্য ভিডিও একটুখানি লম্বা হয়ে যাবে, স্কিপ না করে দেখে নেবেন। এবং ভিডিও শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আমি আবার অনুরোধ করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি আজকের পর্ব। এই এক্সামের সিলেবাসটি কী সেটি আমরা আগেই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আপনি যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে এই পর্বটি দেখে নেবেন। তাহলে চলুন আমরা শুরু করি বিস্তারিত পড়াশুনোর প্রথম পর্বটি। প্রথম পর্ব হলো সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায়। আর এই অধ্যায়ের আলোচিত বিষয় হলো ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা এবং বিভিন্ন প্রকারের ব্যাংক সম্পর্কিত তথ্য। এই পর্বের প্রথম প্রশ্ন, 1955 সাল পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থা কেমন ছিল? ক, সরকারি আওতাভুক্ত ছিল। খ, বেসরকারি কোম্পানির মালিকানাভুক্ত ছিল। গ, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ হিসেবে ব্যাংক কাজ করত। ঘ, ওপরের সবকটিই সত্য। এক্ষেত্রে সঠিক উত্তর হবে খ, বেসরকারি কোম্পানির মালিকানাভুক্ত ছিল। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। 1955 সালে কোন ব্যাংকটির প্রথম জাতীয়করণ হয়? ক, এসবিআই। খ, কানাড়া ব্যাংক। গ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঘ, সিন্ডিকেট ব্যাংক। উত্তর হবে ক, এসবিআই ব্যাংক। দেখে নেই পরবর্তী প্রশ্নটি। এসবিআই এর সহযোগী ব্যাংক কটি ছিল, বা এসবিআই অ্যাসোসিয়েট ব্যাংক কটি ছিল? ক, 3টি। খ, 5টি। গ, 7টি। ঘ, 9টি। সঠিক উত্তর হবে গ, 7টি। পরবর্তী প্রশ্ন, ভারতে দ্বিতীয় দফায় কত সালে ব্যাংকগুলিকে ন্যাশনালাইজ করা হয় বা জাতীয়করণ করা হয়? ক, 1955 সালে। খ, 1969 সালে। গ, 1979 সালে। ঘ, 1989 সালে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন খ, 1969 সালে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় দফায় জাতীয়করণে কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়? অপশন ক, 14টি। খ, 15টি। গ, 16টি। ঘ, 19টি ব্যাংক। সঠিক উত্তর হবে ক, 14টি ব্যাংক। পরবর্তী প্রশ্ন, ভারতে কত সালে প্রথম প্রাইভেট ব্যাংকের অনুমোদন দেওয়া হয়? ক, 1990-91 সালে। খ, 91-92 সালে। গ, 1992-93 সালে। ঘ, কোনোটাই নয়। সঠিক উত্তর হবে খ, 1991-92 সালে। পরবর্তী তথ্য, পারলে এই তথ্যগুলি একটু নোট ডাউন করে নেবেন। ব্যাংক কী কী পরিষেবা প্রদান করে, বা ব্যাংকের প্রধান কাজ কী কী? না, ব্যাংক বিভিন্ন ধরনের কাজ করে। তাদের মধ্যে এক হলো ব্যাংক গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন প্রকার যোজনা, যেমন সেভিংস বা কারেন্ট ও মেয়াদি আমানত গ্রহণ করে। ব্যাংক গ্রাহকদের এক খাতা থেকে অন্য খাতায় ডিমান্ড ড্রাফট বা মানি ট্রান্সফারের দ্বারা টাকা পাঠানোর ব্যবস্থাও করে। যদিও আজকাল ব্যাংকগুলি ইলেকট্রনিক্স চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা দিয়ে থাকে। ব্যাংক গ্রাহকদের তরফে বিমা ব্যবস্থার প্রিমিয়াম, বিদ্যুতের বিল, স্কুল ফিজ ইত্যাদি ধরনের পেমেন্ট করে থাকে। ব্যাংক সরকারি বিভিন্ন ট্যাক্স জমা করে।
গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনে যেমন ব্যবসা, কৃষিকাজ, বাড়ি ক্রয়, যানবাহন ক্রয় ইত্যাদির জন্য অর্থ ঋণ হিসাবে প্রদান করে থাকে। ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ের মাধ্যমে গ্রাহকদের আমদানি রপ্তানির সুবিধা প্রদান করে। ব্যাংক গ্রাহকদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা ক্রয় করে এবং গ্রাহকদের প্রয়োজনে আবার তা বিক্রয় করে। ব্যাংক গ্রাহকদের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড প্রদান করে থাকে। এই কার্ডের মাধ্যমে গ্রাহকগণ বিভিন্ন প্রকারের পেমেন্ট করতে পারে। ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনে ঋণও নেওয়া যায়। গ্রাহকের মূল্যবান সামগ্রী নিরাপদে রাখার জন্য ব্যাংক সুরক্ষিত লকারের সুবিধা প্রদান করে। ব্যাংক এটিএমের সুবিধা প্রদান করে, যার মাধ্যমে গ্রাহকগণ দিনের 24 ঘন্টার যে কোনো সময়েই নিজের টাকা তুলতে পারে। বিভিন্ন প্রকারের বীমা ও মিউচুয়াল ফান্ড বিক্রি করে থাকে। এই সমস্ত কাজগুলি ব্যাংক ইনিশিয়ালিভাবে করে থাকে। চলে যাব আমরা পরবর্তী তথ্যে। পরিকাঠামোগত দিক দিয়ে ব্যাংক কত ধরনের? পরিকাঠামোগত দিক দিয়ে ব্যাংক দুই রকমের হতে পারে, তপশিল এবং অতপশিল। যে সমস্ত ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বিতীয় তপশিলের অন্তর্ভুক্ত তাদেরকে বলা হয় তপশিল বা শিডিউল্ড ব্যাংক, এবং যে ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের সেকেন্ড শিডিউল বা দ্বিতীয় তপশিলের অন্তর্ভুক্ত নয় তারা হচ্ছে নন শিডিউল্ড ব্যাংক বা অতপশিল ব্যাংক। তপশিলি ব্যাংক কাকে বলে? আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে যে ব্যাংকগুলি দ্বিতীয় তপশিলের অন্তর্ভুক্ত সেগুলিকে বলা হয় শিডিউল্ড ব্যাংক। দ্বিতীয় তপশিল অনুসারে ব্যাংকগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে। সঠিক উত্তর হবে গ, 5 ভাগে। আরবিআইয়ের দ্বিতীয় তপশিল অনুসারে ব্যাংকগুলিকে যে 5 ভাগে ভাগ করা যায় সেগুলি কি কি? না, আরবিআইয়ের দ্বিতীয় তপশিল অনুসারে ব্যাংকগুলিকে যে 5 ভাগে ভাগ করা যায় সেগুলি হলো 1. সরকারি ব্যাংক, 2. বেসরকারি ব্যাংক, 3. ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, 4. রাজ্য সমবায় ব্যাংক এবং জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক, এবং 5. আরবান বা শহরি সমবায় ব্যাংক। সরকারি ব্যাংকগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? না, সরকারি ব্যাংকগুলিকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। 1. ভারতীয় স্টেট ব্যাংক, 2. জাতীয়কৃত ব্যাংক বা ন্যাশনালাইজড ব্যাংক, এবং 3. অন্যান্য সরকারি ক্ষেত্রের ব্যাংক যেমন আইডিবিআই ব্যাংক। রিজার্ভ ব্যাংকের দ্বিতীয় তপশিলি অনুসারে বেসরকারি ব্যাংকগুলি কি কি? রিজার্ভ ব্যাংকের দ্বিতীয় তপশিল অনুসারে বেসরকারি ব্যাংকগুলি হল সাবেক বেসরকারি ব্যাংক, নতুন বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংক, পেমেন্ট ব্যাংক, ক্ষুদ্র অর্থ সংস্থানকারী ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক, এবং স্থানীয় এলাকাভিত্তিক ব্যাংক। এরপর আমরা দেখে নেব বিভিন্ন সরকারি ব্যাংকগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে যে সমস্ত ব্যাংকের শেয়ার হোল্ডিং 51% বা তার বেশি ভারত সরকারের হাতে তাদের বলা হয় সরকার ক্ষেত্রের ব্যাংক। দেশের 72% কাজকর্ম এই সরকার অধিকৃত ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। সরকার অধিকৃত ব্যাংকগুলি যে বিভিন্ন ভাগের হয় তা আমরা আগের প্রশ্নের উত্তরেই জেনেছি। এখন আমরা এই ব্যাংকগুলি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। প্রথমেই আমরা জেনে নিই ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে। 1 জুলাই 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপনের মধ্য দিয়ে ভারতীয় অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা হয়। স্টেট ব্যাংকের সহযোগী অনেকগুলি ব্যাংক রয়েছে যেগুলি আমরা আগেই আলোচনা করেছি, এবং এই স্টেট ব্যাংকের অধীনস্থ বেশ কিছু সহায়ক সংস্থাও রয়েছে, যেমন এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এসবিআই মিউচুয়াল ফান্ড, এসবিআই ফ্যাক্টরস, এসবিআই ডিএফএইচআই, এসবিআই ক্যাপিটাল মার্কেট
SBI কার্ড ইত্যাদি। এগুলির মাধ্যমে স্টেট ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন রকমের পরিষেবা দিয়ে থাকে। এরপর জেনে নিই ন্যাশনালাইজড ব্যাংক বা জাতীয়কৃত ব্যাংক সম্পর্কে। জাতীয়কৃত ব্যাংকের সবচেয়ে বেশি শাখা ভারতের বিভিন্ন শহর এবং নগর গ্রামে ছড়িয়ে রয়েছে। এদের অজস্র শাখা সমস্ত ভারতবর্ষ জুড়ে আছে এবং এদের আমানত ও ঋণের পরিমাণও অনেক বেশি। তাই এদের মাধ্যমে ভারতের প্রায় সমস্ত জায়গাতে সমস্ত ধরনের ব্যাংকিং পরিষেবা দেওয়া হয়ে থাকে। এরপরে দেখে নিই অন্যান্য সরকারি ব্যাংক। বর্তমানে একমাত্র IDBI ব্যাংক বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হলো এই ধরনের একটি ব্যাংকের উদাহরণ। এখন জেনে নিই ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক সম্পর্কে। ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকগুলি মূলত গ্রামীণ উন্নতির জন্য নিবেদিত। এরাও তপশিলি ব্যাংক এবং সরকারি ব্যাংক দ্বারা প্রযোজিত। এদের কাজকর্মের পরিধি কিছু অল্প সংখ্যক জেলার মধ্যে সীমিত রাখা হয়েছে, যা বাণিজ্যিক ব্যাংকের থেকে ভিন্ন, এবং বাণিজ্যিক ব্যাংকগুলির মতো এরা সব ধরনের পরিষেবা দিতে পারে না। এই ব্যাংকগুলির মালিকানা মিলিতভাবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং যে কোনো একটি সরকারি ব্যাংক দ্বারা নিয়োজিত। এই ধরনের ব্যাংকগুলিতে মালিকানার ক্ষেত্রে কেন্দ্র সরকারের থাকে 50% বা 50%, রাজ্য সরকার 15% এবং যে কোনো একটি সরকারি ব্যাংকের 35% মালিকানা থাকে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে অনেক সময় পরীক্ষায় ক্ষেত্রেও গ্রামীণ ব্যাংকগুলির মালিকানার সম্পর্কে জানতে চাওয়া হয়। তাই মনে রাখবেন, ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে 50% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 15% গভর্নমেন্ট অফ স্টেট এবং 35% একটি ন্যাশনালাইজড ব্যাংকের হয়ে থাকে। এই ব্যাংকের স্থায়িত্ব আরও সুনিশ্চিত করার জন্য সম্প্রতি রাজ্যের বেশ কিছু ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকগুলিকে মেলানো হচ্ছে। বর্তমানে এই ব্যাংকের সংখ্যা 196 থেকে কমে তা 56তে এসে দাঁড়িয়েছে। সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক রাজ্য সমবায় আইন দ্বারা গঠিত হয় এবং সমবায় সমিতির রেজিস্ট্রারের কাছে এটি নিবদ্ধভুক্ত হয়। যদি মাত্র একটি রাজ্যেই এদের কাজকর্ম সীমাবদ্ধ থাকে, তখন রাজ্য সরকারের নিয়ন্ত্রণে, এবং একাধিক রাজ্যে কাজকর্ম সীমাবদ্ধ থাকলে তখন সেটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে চলে যায়। এদের সাংগঠনিক আকার, পরিচালনা পদ্ধতি নির্দিষ্ট হয় সমবায় আদর্শে। সমবায় ব্যাংকগুলিকে 3 ভাগে ভাগ করা হয়: শহরি সমবায় ব্যাংক, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক এবং ভূমি উন্নয়ন ব্যাংক। সমবায় ব্যাংকের ধন বা ক্যাপিটাল বাণিজ্যিক ব্যাংকের তুলনায় খুবই কম এবং এরা মূলত না লাভ না ক্ষতি, অর্থাৎ নো প্রফিট নো লস, অর্থাৎ এই দিকে নজর না দিয়ে কাজ করে থাকে। সব সমবায় ব্যাংক তপশিলি তালিকাভুক্ত নয় বা শিডিউল্ড ব্যাংকের অন্তর্ভুক্ত নয়। সমবায় ব্যাংক তার শাখার মাধ্যমে পরিচালিত হয় বা সমবায় সমিতির দ্বারা পরিচালিত হয়। সমিতি কিন্তু ব্যাংক নয়, যদিও এদের কেউ কেউ আমানত গ্রহণ করে থাকে। এরপর জেনে নিই ভারতীয় বেসরকারি ব্যাংকগুলি সম্পর্কে। এই ব্যাংকগুলি ভারতের নথিভুক্ত ব্যাংক, যার মালিকানা রয়েছে সাধারণ মানুষের হাতে। এর মধ্যে অনেকগুলি ব্যাংক আবার সাবেক আমলের ব্যাংক হিসাবে পরিচিত। আসলে 1993 সালের আগে এই রকম যে ব্যাংক রয়েছে সেগুলি সাবেক যুগের বেসরকারি ব্যাংক, এবং যেগুলি 1993 সালের পর প্রতিষ্ঠিত সেগুলি নবীন যুগের বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলির মূলধন অনেক বেশি, আধুনিক প্রযুক্তি দ্বারা চালিত এবং অত্যন্ত উপযোগী। এদের ব্যবসার ধরন বিদেশি ব্যাংকের সাথে তুলনীয়। এই সমস্ত ব্যাংকের অনেক ধরনের ডেলিভারি চ্যানেল, অর্থাৎ পরিষেবার বিকেন্দ্রীকরণের ব্যবস্থা আছে। যদিও অনেক বেসরকারি ব্যাংক শুরুতে ছিল, কিন্তু বর্তমানে মাত্র 5টি নতুন যুগের বেসরকারি ব্যাংক তাদের কাজ করছে এবং বেশ কিছু ধরনের ব্যাংক এদের সাথে মিলিত হয়ে গেছে। 2014 সালে
ভারত সরকার 2টি নতুন বেসরকারি ব্যাংকের লাইসেন্স দেয়। সেগুলি হলো IDFC ব্যাংক এবং বন্ধন ব্যাংক। এখন জেনে নিই বৈদেশিক ব্যাংক সম্পর্কে 2-4 কথা। এই সমস্ত ব্যাংক বিদেশে নথিভুক্ত, কিন্তু ভারতবর্ষে ব্যাংকিং ব্যবসা করার জন্য RBI এর কাছ থেকে তাদের শাখার মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত। যদিও ভারতে বিদেশি ব্যাংকের শাখা বেসরকারি ব্যাংকের তুলনায় কিছু বেশি এবং এদের শাখার সংখ্যা কম। কেবলমাত্র মেট্রো শহর বা বড় শহরের এগুলির উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সমস্ত ব্যাংক আধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত। এরা মূলত বৈদেশিক বাণিজ্য, আমদানি রপ্তানি সংক্রান্ত কাজ বা ব্যবসা ভিত্তিক কাজকর্মের উপরই বেশি প্রভাব বিস্তার করে। এরপর জেনে নিই স্থানীয় এলাকা ভিত্তিক ব্যাংক সম্পর্কে। এই সমস্ত ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাংক সাধারণত স্থানীয় এলাকা ভিত্তিক ব্যাংক হিসেবে চিহ্নিত করে অনুমোদন দেয়। এদের মূলধন কম এবং এরা সব ধরনের ব্যাংকিং পরিষেবা দিতে পারে না। এখনও পর্যন্ত সারা দেশে 4টি এই ধরনের ব্যাংক রয়েছে, যেমন 1 হচ্ছে কোস্টাল লোকাল এরিয়া ব্যাংক লিমিটেড, 2 কৃষ্ণ ভীম সমৃদ্ধি লোকাল এরিয়া ব্যাংক লিমিটেড, 3 সুভদ্রা লোকাল এরিয়া ব্যাংক লিমিটেড এবং 4 মূলধন স্থানীয় অঞ্চল ব্যাংক লিমিটেড। এরপর জেনে নিই বর্তমানে বহুল প্রচলিত পেমেন্ট ব্যাংক সম্পর্কে। পেমেন্ট ব্যাংকগুলি সাধারণত গ্রাহক, ছোট ব্যবসায়ী এবং অন্যান্য সংস্থার কাছ থেকে সেভিংস এবং চালু খাতা খুলতে পারে, তবে জমা টাকার ঊর্ধ্বসীমা 1 লাখ। গ্রাহকগণ সেভিংস খাতার ওপর সুদ পান। পেমেন্ট ব্যাংকগুলি গ্রাহকদের টাকা পাঠানোর কাজ করে থাকে এবং বিভিন্ন দিক যেমন টেলিফোন, ইলেকট্রিসিটি বিল এর পেমেন্ট করে থাকে। বিভিন্ন ধরনের বিমা প্রকল্প, মিউচুয়াল ফান্ড তথা পেনশন প্রকল্পগুলি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারে। এই ব্যাংকগুলির ক্রেডিট কার্ড জারি করার বা ঋণ দেওয়ার ক্ষমতা নেই। এই ব্যাংকগুলি তাদের আমানতের টাকা কেবলমাত্র সরকারি বন্ডে বিনিয়োগ এবং ব্যাংকের জমা প্রকল্পে নিবেশ করতে পারে। এবং সর্বশেষে জেনে নিই ব্যাংকের শেষ ভাগ, ক্ষুদ্র আর্থিক সহায়তা প্রদানকারী ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক সম্পর্কে। ক্ষুদ্র আর্থিক সহায়তা প্রদানকারী ব্যাংক প্রচলিত ব্যাংকের মতো নয়। এরা একটি বিশেষ এলাকার গ্রাহকদের ব্যাংকিং পরিষেবা প্রদান করে এবং গ্রাহকদের টাকা আদান প্রদানের সুবিধা দেয়। এই ক্ষুদ্র আর্থিক সহায়তা প্রদানকারী ব্যাংকগুলির অন্তত 50% ঋণ প্রদান গ্রাহক প্রতি 25 লাখ টাকার নিচে হতে হয় এবং মোট ঋণের 75% প্রাধিকার ক্ষেত্রে গ্রাহকদের দিতে হয়। এরা স্থানীয়ভাবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, অসংগঠিত ক্ষেত্র, স্বল্প আয়কারক পরিবার, কৃষি তথা প্রবাসী কর্মজীবী এই সমস্ত মানুষজনদের ঋণের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম হয়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে ব্যাংকিং কাজকর্ম বা ব্যাংকের কাজকর্ম বিষয়ক আলোচনা নিয়ে। ধন্যবাদ।